হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? চলে এলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। এটা একাদশ শ্রেণীর ভিডিও। একাদশ শ্রেণীর জীববিদ্যার একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ টপিকটির নাম হচ্ছে জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অর নার্ভ ইম্পালস। কি করে স্নায়ুস্পন্দন নিউরনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়। তোমরা অনেকেই এই টপিকটা নিয়ে একটু চাপে থাকো, স্যার এটা মাথায় ঢুকছে না, এই জায়গাটা কি করে করব। তো সেই কারণে আমি এই টপিকটার উপর একটা ভিডিও বানালাম। আশা করি তোমাদের এটা দেখে তোমাদের যা যা ডাউট সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই বলি, তোমরা প্রত্যেকেই নিউরন কি, নিউরনের স্ট্রাকচার এগুলো সব ছোট ক্লাসের মাধ্যমিক সময় জেনে এসেছো। ক্লাস 11এও তোমরা তোমাদের বইয়ে নিউরনের স্ট্রাকচার পড়েছো। তাই নিউরনের স্ট্রাকচার নিয়ে আমরা ডিটেলসে কিছু আলোচনা করছি না। তাও আমি তোমাদের সুবিধার্থে এখানে নিউরনের স্ট্রাকচারটা আমি এঁকে দিয়েছি। ঠিক আছে, নিউরনটা আমি এখানে উল্টো করে এঁকেছি, শুইয়ে এঁকেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং এই অংশটাকে কি বলা হয় স্যার? অ্যাক্সন। নিউরনের এই অংশটাকে কি বলা হয় স্যার? অ্যাক্সন। এই অংশটাকে বলা হয় কি? অ্যাক্সন। ওকে, বেশ। এখন নিউরন কি করে? আমাদের দেহে এক জায়গা থেকে উদ্দীপনা নিয়ে পরবর্তী নিউরনে প্রেরণ করে। তো নিউরনের মাধ্যমে কিভাবে উদ্দীপনা প্রেরিত হয় সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক বা ডিসকাশনের বিষয়। তাহলে প্রথমে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে যে নিউরনের এই যে অ্যাকশনের মধ্যে দুটি পয়েন্ট আমরা করেছি। একটা হচ্ছে অ্যাকশন যে অংশটা, তার ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে কি বলা হয়? অ্যাক্সোপ্লাজম। এবং তাকে ঘিরে যে পর্দা থাকে তাকে কি বলা হয়? অ্যাক্সোলেমা। এটা হচ্ছে অ্যাক্সোলেমা। এবং তার ভেতরে যে গ্রিন কালারের পার্ট আমি এঁকেছি সেটা হচ্ছে কি স্যার? অ্যাক্সোপ্লাজম। এবার নিউরন কি করে? এক জায়গা থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে একমুখী স্নায়ুস্পন্দন পরিবহন করে। কিন্তু এই স্নায়ুস্পন্দন পরিবহন যতটা সোজাভাবে ব্যক্ত করলাম ততটা সোজাভাবে নয়, তার জন্য বেশ কয়েকটি ফেনোমেনন আছে। সেই ফেনোমেননগুলো বুঝতে হবে। চলো তাহলে সেই ফেনোমেননগুলো দিয়ে শুরু করি। প্রথমে ধরো নিউরন বাইরে থেকে কোনো উদ্দীপনা গ্রহণ করছে না বা বাইরে থেকে কোনো উদ্দীপনা আসছে না, সেই সময় নিউরন রেস্ট করছে। নিউরন কোনো কাজ বা স্নায়ু সংবেদ পরিবহন করছে না। তাহলে এইরকম অবস্থায় নিউরনের বাইরে এবং ভেতরে কিছু আয়ন অবস্থান করে। সেই আয়নগুলো তোমরা পাশের ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে গ্রিন লাইনটা আমি এঁকেছি এটা কি স্যার? এটা হচ্ছে অ্যাক্সোলেমা। অর্থাৎ এই অ্যাক্সোলেমাটাই আমি এঁকেছি স্যার এখানে, উপরটাও নিচেরটাও। ওকে, এখন এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার অ্যাক্সোপ্লাজম। এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে অ্যাক্সোপ্লাজম, ভেতরের অংশটা। এবং এটা হচ্ছে তার সেলটার বাইরের অংশ। ওকে, তাহলে নিউরনের বাইরে, অ্যাক্সোপ্লাজমের বাইরে যে আয়নগুলো বেশি থাকে সেই আয়নগুলো হচ্ছে সোডিয়াম। এবং নিউরনের ভেতরে অর্থাৎ বলতে চাইছি অ্যাক্সনের ভেতরে যে আয়নগুলো বেশি থাকছে সেটি হচ্ছে পটাশিয়াম এবং সেখানে কিছু নেগেটিভলি চার্জ প্রোটিন। তাহলে স্বাভাবিকভাবেই বাইরের দিকে সোডিয়ামের পরিমাণ বেশি থাকায় বাইরের দিকে চার্জ কি? প্লাস চার্জ। এবং ভেতরের দিকে পটাশিয়াম আয়ন থাকা সত্ত্বেও নেগেটিভলি প্রোটিন পার্টিকেল থাকায় সেগুলো কি স্যার? ভেতরের দিকটা আমি মাইনাস চার্জ দিয়ে ডিনোট করেছি। এছাড়াও এই পর্দার মাঝে মাঝে অনেকগুলো চ্যানেল থাকে, গেট থাকে, সে যাদের মাধ্যমে আয়ন যাতায়াত করে। সেগুলোকে কোনোটা লিকি চ্যানেল বলে, কোনোটা ভোল্টেজ গেটেড চ্যানেল বলা হয়, ইত্যাদি ইত্যাদি বলা হয়। তোমাদের বোঝাতে বোঝাতে আমি সেই ব্যাপারগুলো নিয়ে আসবো। তাহলে এই যে স্ট্রাকচার, এই সময় নিউরন কোন রকম উদ্দীপনা বা রেসপন্স বা স্টিমুলাস বাইরে থেকে গ্রহণ করেনি। ওকে, তাহলে এই অবস্থায় একে আমরা বলবো রেস্টিং স্টেজ। অর্থাৎ এই অবস্থায় নিউরন রেস্ট করছে। কিন্তু যেহেতু এখানে একটা
আয়নের ব্যাপার আছে, সেহেতু এখানে একটা বিভব কাজ করছে, যাকে ক্যাথোড রে অসিলোস্কোপ দ্বারা পরিমাপ করলে সেই বিভবটার মান কত দাঁড়াবে, -70 মিলিভোল্ট। আশা করি বুঝতে পেরেছো। কেন স্যার, বাইরে এবং ভেতরের দিকে দুটো বিপরীত আয়ন অবস্থান করায় সেই জায়গাতে একটা ভোল্টেজ জেনারেট করছে। সেই ভোল্টেজের মাত্রাটা কত, সেই ভোল্টেজের মাত্রাটা হচ্ছে -70 মিলিভোল্ট। ক্লিয়ার? এবং এই অবস্থাটাকে আমরা বলবো পোলারাইজ স্টেট, অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি পোলারাইজ রেস্টিং স্টেট। নিউরন এই অবস্থায় রেস্ট করছে। ওকে, এখন তোমাদের এখানে এনসিআরটি তে একটা লাইন বলা আছে যে এই মেমব্রেনটা কার ক্ষেত্রে অধিক পারমিয়েবল, সোডিয়াম আয়নের ক্ষেত্রে নাকি পটাশিয়াম আয়নের ক্ষেত্রে? অ্যানসারটা হচ্ছে পটাশিয়াম আয়নের ক্ষেত্রে। এখন স্যার ভেতরে কি স্যার পটাশিয়াম আয়ন খুব ইজিলি এর মধ্য দিয়ে যাতায়াত করতে পারে সোডিয়াম আয়নের তুলনায়। সোডিয়াম আয়ন পারে না এমন নয়, কিন্তু পটাশিয়াম আয়নের ক্ষেত্রে কাজটা অনেক ইজি হয়। এখন যদি বলি স্যার প্রোটিন পার্টিকেল গুলো কেন যাতায়াত করতে পারছে না, তাহলে সেটাও আমি লিখে দিচ্ছি বাট ইম্পারমিয়েবল ফর প্রোটিনস। তার মানে কি, প্রোটিনের ক্ষেত্রে এই যাতায়াত করাটা অতটা সোজা নয়, কারণ প্রোটিন হচ্ছে একটা বৃহৎ একটা অণু, ঠিক আছে, ম্যাক্রোমলিকিউলস, কিন্তু আয়ন প্রোটিনের তুলনায় সাধারণত ছোট আকৃতির হয়। সেই কারণে প্রোটিনস গুলো ভেতরেই থাকছে, কিন্তু আয়নের এক্সচেঞ্জ কিন্তু লক্ষ্য করা যাবে। ওকে, তাহলে এই যে স্টেট, এটাকে কি বললাম, পোলারাইজড রেস্টিং স্টেট। ওকে, এখন ধরে নাও এখানে হঠাৎ কোনো সিগন্যাল এলো। সিগন্যাল মানে কি, কোনো স্টিমুলাস এলো। এবার এই স্টিমুলাসটা যদি সঠিক মাত্রায় নিউরনকে উদ্দীপিত না করতে পারে, তাহলে কিন্তু আমাদের কোনো রকম মানে স্নায়ু স্পন্দন পরিবাহিত হবে না। যেমন যদি তোমাকে বলি, আমাদের এখন ধরো বাতাসে প্রচুর পরিমাণে জীবাণু আছে, সেই জীবাণুগুলো আমাদের হাতে লেগে আছে, তাহলে সেই জীবাণুগুলো আমাদের শরীরে থাকা সত্ত্বেও কোনো স্টিমুলাস জেনারেট করছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের নিউরন কোনো উদ্দীপনা পরিবাহিত করবে না। সেই কারণে এই উদ্দীপনার মাত্রাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে, যাকে বলা হয় থ্রেশহোল্ড ভ্যালু। একটা নির্দিষ্ট মাত্রার সীমার মধ্যে থাকলে তবেই নিউরন স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত করে। সেই উদ্দীপনার মান হচ্ছে কত, -55 মিলিভোল্ট থেকে -60 মিলিভোল্ট। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। তাহলে থ্রেশহোল্ড স্টিমুলাস অর্থাৎ যে স্টিমুলাসের ভ্যালু থ্রেশহোল্ড ভ্যালুর মধ্যে, তাহলে সেই থ্রেশহোল্ড স্টিমুলাস কি করলো, এই নিউরনটাকে প্রথম সিগন্যাল করলো, বাইরে থেকে একটা উদ্দীপনা এলো। ক্লিয়ার? যখনই উদ্দীপনা এলো তখন কি হলো, আমাদের এই স্ট্রাকচারে কিছু চেঞ্জ লক্ষ্য করা যাবে। কি হবে, স্টিমুলাস গ্রহণ করা মাত্রই ভোল্টেজ গেটেড এনএ ক্লাস চ্যানেল, অর্থাৎ এই মেমব্রেনে প্রথমেই তোমাকে বললাম কিছু চ্যানেল থাকে, কিছু লিকি চ্যানেল থাকে, কিছু তোমার মানে ভোল্টেজ গেটেড চ্যানেল থাকে। তাহলে সেই ভোল্টেজ গেটেড চ্যানেলটা কি স্যার, সোডিয়াম চ্যানেল। ওকে, সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা খুলে গেল। যেই খুলে গেল কি হলো স্যার, বাইরে থেকে সোডিয়াম আয়নগুলো ইনফ্লাক্স হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে সোডিয়াম আয়ন কোথায় ঢুকছে স্যার, নিউরনের এক্সোপ্লাজমের ভেতরে ঢুকছে। ক্লিয়ার? তাহলে বাইরে থেকে যদি সোডিয়াম আয়ন ভেতরে ঢোকে, তাহলে বাইরে সোডিয়াম আয়নের পরিমাণ কমে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার বাইরের দিকে চার্জটা কি হবে, সেই জায়গাটাতে মাইনাস হবে। তাহলে বাইরের দিকে দেখো ছিল কি স্যার, গোটাটাই প্লাস ছিল, কিন্তু এখান দিয়ে সোডিয়াম ঢুকছে, তার মানে এখানে সোডিয়ামের পরিমাণটা কমে যাচ্ছে, সাইডে কিন্তু সোডিয়াম কিন্তু একই পরিমাণে আছে, এই জায়গায় সোডিয়াম কমে যাচ্ছে। তাহলে এই জায়গা দিয়ে সোডিয়াম যখনই ঢুকছে, বাইরে পজিটিভ আয়নের মাত্রাটা কমে গেল, তাই বাইরের দিকটা হলো নেগেটিভ চার্জ, এবং ভেতরে পটাশিয়াম এন্ড নেগেটিভলি চার্জ প্রোটিন ছিল, তা সত্ত্বেও ভেতরের দিকে সোডিয়াম আয়ন আরো এক্সট্রা করে বাইরে থেকে ঢুকেছে বলে ভেতরের চার্জটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল, অর্থাৎ এখানে একটা চার্জিং ডিফারেন্স তৈরি হলো, অর্থাৎ এখানে একটা ক্রিয়া বিভব তৈরি হলো, যাকে আমরা বলবো অ্যাকশন পটেনশিয়াল। তাহলে এই অ্যাকশন পটেনশিয়ালের মানটা কত, +35 মিলিভোল্ট। অর্থাৎ ছিল কত স্যার, ছিল হচ্ছে -70 যখন সেটা রেস্ট করছিল, কিন্তু যখন বাইরে থেকে সোডিয়াম আয়ন মানে থ্রেশহোল্ড স্টিমুলাস যখন একে উত্তেজিত করলো, তখন সোডিয়াম আয়ন গেটের মাধ্যমে ভেতরে ঢুকেছে, তাহলে ভেতরে ঢুকে একটা বিভবের পরিবর্তন করেছে। সেই পরিবর্তনটা কততে দাঁড়িয়েছে স্যার, সে -70 থেকে হয়ে গেল +35 মিলিভোল্ট। ক্লিয়ার? এবং এই স্টেজটাকে আমরা বলবো ডিপোলারাইজ স্টেজ। কি বলবো, ডিপোলারাইজ স্টেজ, অর্থাৎ রেস্টিং স্টেজ থেকে তোমার হয়ে গেছে কি, ডিপোলারাইজড হয়ে গেছে ব্যাপারটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে ভালো করে ব্যাপারটা বোঝো যে এখানে কি ছিল, কোন রকম স্টিমুলাস আসেনি, তাই
যে মানে বাইরের দিকে পজিটিভ চার্জ ছিল, ভেতরের দিকে নেগেটিভ চার্জ ছিল, কিন্তু এখানে থ্রেশহোল্ড স্টিমুলাস আসার পরে সোডিয়াম গেটগুলো ওপেন হয়েছে, সেই গেটগুলো দিয়ে কি ঢুকেছে, সোডিয়াম আয়ন ভেতরে ঢুকেছে। তার ফলে কি হয়েছে, যে বাইরের দিকে মাইনাস চার্জ সৃষ্টি হয়েছে, ভেতরের দিকে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে। সেই বিভব পার্থক্যের মাত্রাটা কত, -70 থেকে হয়ে দাঁড়িয়েছে কোথায় স্যার, +35 মিলিভোল্ট। এখন স্যার এই জায়গাটার মধ্যে, অর্থাৎ শুধু ধরো এই জায়গাটার মধ্যে, অর্থাৎ যে জায়গাটাতে তোমার চ্যানেলটি আছে সেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে। তার পাশের ক্ষেত্রে স্যার যেমন আয়ন ছিল উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এখানেও কিন্তু উপরে পজিটিভ নিচে নেগেটিভ আছে, অর্থাৎ এই জায়গাটা ডিপোলারাইজড হলেও, এই জায়গাটা ডিপোলারাইজড হলেও সাইডের গুলো কিন্তু কি স্টেজে আছে, পোলারাইজড স্টেজে আছে। তাহলে এই উদ্দীপনা ধরো এই জায়গাটাতে ঘটছে, এই ডিপোলারাইজড স্টেজটা ধরো এখানে ঘটছে, তাহলে এই উদ্দীপনাটা পর 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 এদিকে প্রেরিত হবে। তাহলে এই অ্যাকশন পটেনশিয়ালটা ধীরে ধীরে কি করবে, ট্রান্সমিট করবে, ট্রান্সফার করবে কোথায় স্যার, তার সাইডের পার্শ্ববর্তী অঞ্চলে। তাহলে সেটা যখন হবে তখন আর ধীরে 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 স্যার সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে স্যার, এটা যদি সামনের দিকে এগোয় তাহলে এই জায়গাটাকে তো পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসতে হবে। এই জায়গাটাতে স্যার এখন অ্যাকশন পটেনশিয়াল কাজ করছে, কিন্তু আমাকে তো পুনরায় এটা মানে রেস্টিং স্টেজে ফিরে আসতে হবে, রেস্টিং পটেনশিয়ালে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে যেটা আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়েছে সেটা পুনরায় রেস্টিং স্টেজে ফিরে আসতে হবে। তার মানে এই জায়গাটা ডিপোলারাইজড হয়ে আছে, সেই জায়গাটা রিপোলারাইজড করতে হবে। কিভাবে স্যার, তার পরের ছবিটাতে চলে এসো। অর্থাৎ যখন যখন এই উদ্দীপনাটা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে তখন সোডিয়াম যে গেটগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে। যখন স্টিমুলাস এলো তখন সোডিয়াম গেট কিন্তু খুললো, কিন্তু যখন এটা সামনের দিকে যাবে সোডিয়াম গেটগুলো ক্লোজড হয়ে যাবে। পরিবর্তে কি গেটগুলো খুলবে, পটাশিয়াম গেট, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল বা ভোল্টেজ গেটেড পটাশিয়াম তোমার ছিদ্রগুলো সেগুলো খুলে যাবে। যখন সেগুলো খুলে যাবে তাহলে পটাশিয়াম আয়ন ভেতর থেকে বাইরে বেরিয়ে যেতে থাকবে। অর্থাৎ কি ছিল, বাইরে সোডিয়াম বেশি ছিল, সোডিয়াম ঢুকেছে ভেতরে, কিন্তু ভেতরে তো স্যার তখন পটাশিয়াম ছিল, সোডিয়াম তো এখান থেকে বেরোয়নি। তাহলে এখন কি হয়েছে, সোডিয়াম ভেতরে বেশি আছে, সাথে সোডিয়ামও ভেতরে আছে, পটাশিয়ামও ভেতরে আছে, কিন্তু পটাশিয়াম গুলো কি খুলেছে, পটাশিয়াম চ্যানেল গুলো খুলেছে, সোডিয়াম বেরোচ্ছে না। তাহলে বেরোচ্ছে কি স্যার, পটাশিয়াম বেরোচ্ছে। তাহলে বাইরের দিকে কি বেরোচ্ছে, পটাশিয়াম। তাহলে যদি ভেতরের প্লাস আয়নটা যদি বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে তাহলে প্লাস আয়ন বাইরের দিকে বেরোচ্ছে, তার মানে সেই মাইনাস চার্জ যেটা এখানে মাইনাস ছিল সেটা পুনরায় কিসে রূপান্তরিত হচ্ছে, প্লাসে রূপান্তরিত হচ্ছে। তাহলে ছিল স্যার সব জায়গাতে স্যার প্লাসই ছিল, এখানেও স্যার পুরো কিন্তু প্লাসই রয়েছে। পরিবর্তে কি হয়েছে স্যার, যে যখনই পটাশিয়াম বেরিয়েছে তার মানে ভেতর দিকে কি হয়েছে স্যার, পজিটিভ আয়নের সংখ্যাটা কমে গেছে। তাহলে পজিটিভ আয়নের সংখ্যা যখন কমে গেল তাহলে কি হলো, পুনরায় এটা নেগেটিভ হয়ে গেল, এটাও নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, তার মানে যেটা এখানে চেঞ্জ হয়েছিল এটা ব্যাক টু ওই কন্ডিশনেই ফিরে গেল। অর্থাৎ রিপোলারাইজড যে স্টেট সেটা কি স্যার, সেটা মানে সিমিলার টু রেস্টিং স্টেজ। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে সোডিয়াম আয়ন ভেতরে ঢোকার ফলে কি হয়েছিল, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করেছিল, কিন্তু পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু কি হয়েছে স্যার, মানে তোমার রিপোলারাইজড স্টেটে পুনরায় কিন্তু তোমার এটা ফিরে এসছে। এবার একটা জিনিস তুমি ভালো করে এখানে লক্ষ্য করো ছবিতে, স্যার আমার বাইরের দিকে পুরোটাই পজিটিভ চার্জ, ভেতর দিকে স্যার পুরোটাই নেগেটিভ চার্জ, বাইরের দিকে পুরোটাই পজিটিভ চার্জ, ভেতর দিকে পুরোটাই নেগেটিভ চার্জ। তার মানে এই ছবিটার মধ্যে কিছু সিমিলারিটি আছে, কিন্তু কিছু পার্থক্য খুঁজে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, খুঁজে পেয়েছি। কি স্যার? না স্যার, আপনি একটা জিনিস দেখুন যে বাইরের দিকে শুধুমাত্র এখানে সোডিয়াম ছিল, এখন বাইরে কিন্তু স্যার পটাশিয়াম আছে। স্যার ভেতরের দিকে কিন্তু স্যার পটাশিয়াম ছিল, ভেতরে কিন্তু স্যার সোডিয়াম এখনো রয়েছে। বুঝে গেছো? সরি। তাহলে বাইরের দিকে পটাশিয়াম কিন্তু আউট হয়েছে, ভেতরের দিকে কি স্যার, সোডিয়াম এখনো রয়েছে। তার মানে তোমার চার্জ সেম হওয়া সত্ত্বেও আয়নিক ইমব্যালেন্স, আয়নগুলো কিন্তু এখনো ইমব্যালেন্স হয়ে রয়েছে। এই কারণে এখানে ভোল্টেজ গেটেড চ্যানেল ছাড়াও একটা নতুন একটা আরেক ধরনের পাম্প ওপেন হবে, সেটা হচ্ছে এই মানে মানে আয়নিক ডিসব্যালেন্সটাকে ঠিক করার জন্য একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন হবে। তাহলে দেখো আমি এখানে তিনটে পয়েন্ট লিখেছি যে হেয়ার দ্যাট মিন্স রিপোলারাইজড স্টেট ব্যাক টু রেস্টিং স্টেজ। তার মানে হচ্ছে যে রিপোলারাইজেশন হওয়ার ফলে ডিপোলারাইজড স্টেটটা
কোথায় চলে গেল স্যার? রেস্টিং স্টেজে পুনরায় ফিরে গেল। চার্জ সেম, চার্জ হলো সেম, ও বাইরে প্লাস ভেতরে মাইনাস, বাইরে প্লাস ভেতরে মাইনাস, কিন্তু বাট আয়নস ইজ ডিফারেন্ট, আয়নগুলো কিন্তু আলাদা। নেক্সট কি স্যার? এই কারণে সোডিয়াম পটাশিয়াম গেট বা সোডিয়াম পটাশিয়াম পাম্প গুলো ওপেন হবে। তাহলে যখনই সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন হবে, তাহলে এটা একটা পাম্প, অর্থাৎ এক্ষেত্রে শক্তির প্রয়োজন হচ্ছে। আমরা ধরো যখন পাম্প চালাই, টাকি থেকে যখন জল তুলি, সেখানে আমাদের ইলেকট্রিক এনার্জি ইউটিলাইজেশন হয়। তাহলে এখানে যখন আমরা পাম্পটা অন করছি, সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন অন হচ্ছে, তাহলে আমাদের শক্তি কি? এটিপি। তাহলে সেই এটিপি ইউটিলাইজেশনের ফলে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা জেনারেট হচ্ছে। তার ফলে কি হচ্ছে? ভেতরে যে সোডিয়াম আয়নগুলো ছিল, ভেতরে সোডিয়াম আয়নগুলো যেগুলো ছিল, সেগুলো পাম্পের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে। কটা চলে যাচ্ছে স্যার? 3টে সোডিয়াম, একটা এটিপি ইউজের ফলে 3টে সোডিয়াম বাইরে চলে যায়, 2টো পটাশিয়াম ভেতরে আসে। তাহলে 3টে সোডিয়াম বাইরে চলে গেল, 2টো পটাশিয়াম, কারণ বাইরে পটাশিয়াম ছিল, বাইরের থেকে পটাশিয়ামটা ভেতরে এলো। 3টে সোডিয়াম বাইরে, ভেতরে স্যার কি? 2টো পটাশিয়াম। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের অনুপাতটা কত? সোডিয়াম এবং পটাশিয়ামের অনুপাতটা যদি বলি, তাহলে রেশিওটা হচ্ছে 3:2। আয়নের অনুপাতের রেশিওটা কি স্যার? 3:2। ওকে, 3টে বাইরে গেল, একটা কিন্তু ভেতরে ঢুকলো, এই সরি 2টো ভেতরে ঢুকলো। তাহলে এইভাবে দেখো আয়নটাও সেম রইলো, অর্থাৎ মানে যেটা ছিল সোডিয়াম টু সোডিয়ামই রইলো, এখন পটাশিয়াম ভেতরে ছিল স্যার, পটাশিয়ামের রইলো। তাহলে এইভাবে কি হলো স্যার? আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম স্যার রেস্টিং স্টেজ, আমরা আলোচনা করলাম অ্যাকশন পোটেনশিয়াল স্টেজ, আমরা আলোচনা করলাম ডিপোলারাইজেশন স্টেজ, আমরা আলোচনা করলাম রিপোলারাইজেশন স্টেজ, এবং আমরা আলোচনা করলাম সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজটা। ব্যাপার বোঝা গেল? এখন এই পুরো ছবিটাকে যদি আমরা একটা গ্রাফ আকারে প্রকাশ করি, তাহলে কিরকম দেখাবে? তাহলে তার জন্য একটু আমাকে সময় দাও, ঠিক আছে? 1 মিনিট আমাকে সময় দাও, ঠিক আছে? আমি একটু গ্রাফটা রেডি করে নিই। ধরো এটা হচ্ছে আমার গ্রাফ, ওকে, এটা গ্রাফ, ওকে, এটা হচ্ছে আমার গ্রাফটা। এখানে অর্থাৎ তোমরা এই জায়গাটা একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে, তো নিয়ে নাও। ওকে, তাহলে এই জায়গাটাতে আমি কি করলাম স্যার? ভোল্টেজ উপরের দিকে কি দেখাচ্ছি স্যার? ভোল্টেজকে দেখাচ্ছি, ভোল্টেজ। আর নিচের দিকে স্যার কি দেখাচ্ছি স্যার? টাইমকে দেখাচ্ছি, টাইম। ওকে, তাহলে আমার শুরু কোথা থেকে হয়েছিল স্যার? -70 মিলিভোল্ট। আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে স্যার 0, এইটা হচ্ছে -70। ওকে, এটা হচ্ছে -70। তারপরে তোমার এটা হচ্ছে ধরলাম +35। আমি -70টা একটু উপরের দিকে করছি, একটু দরকার আছে। -70 +35 আমরা করলাম, বেশ। এরপর দেখো, এরপর কি হচ্ছে দেখো না, যখন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করেনি, তার মানে যখন রেস্টিং স্টেজ ছিল, তখন সেখান থেকে কিন্তু কোনো স্টিমুলাস তৈরি হয়নি, কিন্তু যখনই থ্রেশহোল্ড স্টিমুলাস একে অ্যাটাক করলো বা একে যখন তোমার এফেক্টিভ হলো থ্রেশহোল্ড ভ্যালুটা, তখনই সেই স্টিমুলাসটা জেনারেট করলো। ওকে, তখনই সেটা চলে গেল কোথায় স্যার? +35। তাহলে এই লেভেলে কোথায় চলে গেল স্যার? +35 এর কাছাকাছি অংশে চলে গেল। ওকে, +35 এর কাছাকাছি অংশে চলে গেল। তাহলে +35, এবার আমাকে কি বললাম যে এটা স্যার অ্যাকশন পটেনশিয়াল, এখানে ক্রিয়া বিভব তৈরি হয়েছে, এটাকে আবার স্থিতি বিভবে নিয়ে যেতে হবে। তার মানে -70 এ তৈরি হয়েছিল, সেখান থেকে +35 এ গেছিল, -70 এ তৈরি হয়েছিল, সেখান থেকে +35 এ গেছিল। তাহলে +35 থেকে পুনরায় -70 এ ফিরে আসতে হবে। তাহলে +70 থেকে পুনরায় এ কি করবে? -70 এ কিন্তু ফিরে আসতে হবে। ওকে, -70 এ এখানে ফিরে আসতে হবে, -70 এ ফিরে আসতে হবে। কিন্তু এখানে একটু আরেকটা টপিক আছে। কি স্যার? যখন তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন ওপেন হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন ওপেন হয়, তখন কি হয় স্যার?
মানে এই স্টেজটাতে আসছি, রিপোলারাইজেশন স্টেজে, যে কে প্লাস আয়ন যখন বাইরে বেরিয়ে যাচ্ছে, একটু বেশি পরিমাণে কে প্লাস আয়ন কিন্তু তোমার বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন বাইরে বেরিয়ে যাচ্ছে এবং পুনরায় স্যার কি হচ্ছে স্যার, পরবর্তীকালে কে প্লাস আয়নকে ভেতরে ঢোকাতে হচ্ছে, ক্লিয়ার? তাহলে যদি এটা অধিক পরিমাণে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই ভ্যালুটা -70-এর একটু নিচে চলে আসে, কারণ কে প্লাস আয়ন বেরিয়ে যায় মানে কি, মাঝে তো নেগেটিভ চার্জ, ঠিক আছে? ওকে, তাহলে কে প্লাস চ্যানেলগুলো যদি একটু বেশি সময় ধরে খোলা থাকে, তাহলে কি হবে, বেশি পরিমাণ কে প্লাস বাইরে বেরিয়ে যাবে। তাহলে সেই কে প্লাস বাইরে বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে স্যার, এই এই যে তোমার -70 মেগাভোল্ট ভ্যালুটা আর একটু নিচের দিকে ডিক্রিজ করছে, আর একটু নিচের দিকে ডিক্রিজ করছে, অর্থাৎ সেটা -70 থেকে আর একটু নিচের দিকে ডিক্রিজ করছে। কত স্যার, অ্যাটলিস্ট ধরে নাও 90, -90, ওকে, এই ভ্যালুটা তোমার রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ এই ভ্যালুটা এখন রয়েছে বেশিক্ষণ পটাশিয়াম চ্যানেলটা খোলার জন্য, বেশি পরিমাণ বেরিয়ে গেছে, তার কারণে -70-এর জায়গায় হয়ে গেছে -90। কিন্তু -90 থাকলে হবে না, আমার রেস্টিং স্টেজে যতটি পটেনশিয়াল দরকার, যে মাত্রার পটেনশিয়াল দরকার সেটাই থাকতে হবে, অর্থাৎ -70 মেগাভোল্টই থাকতে হবে। তাহলে সেই কারণে সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, বাইরে যে এক্সট্রা পটাশিয়াম গুলো বেরিয়ে গেছে সেটাকে আবার ভেতরে ঢোকায়। তাহলে তারপরে এ আবার কি হয়, পুনরায় আগের স্টেটে ফিরে আসে, অর্থাৎ পুনরায় -70 তোমার কি হচ্ছে স্যার, -70 মিলিভোল্টে সেটা ফিরে এসছে, -70 মিলিভোল্টে সেটা ফিরে এসছে, ক্লিয়ার? ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমাকে এই স্টেজটাকে কি বলা হয়, এই স্টেজটাকে বলা হয় হাইপার পোলারাইজেশন। এই যে -70 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্টে তোমার কনভার্ট হলো, তাহলে এই স্টেজটাকে বলা হচ্ছে হাইপার পোলারাইজেশন স্টেট, পোলারাইজেশন স্টেজ আমরা বলতে পারি। ওকে, তাহলে এটাই ছিল তোমার কি, নার্ভ ইম্পালসের কন্ডাক্টিভিটি। ওকে, ট্রান্সমিটার নার্ভ ইম্পালস। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের যেখানে যেখানে অসুবিধা, সেগুলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট না করলে আমার বুঝতে অসুবিধা হয় যে তোমরা ব্যাপারটা ঠিকঠাক বুঝলে কিনা, ঠিক আছে? এবং যদি এই ভিডিওটা তোমার পছন্দ হয়, যদি তোমার খুব ভালো লেগে থাকে, তাহলে অ্যাটলিস্ট তুমি অন্তত লাইক তো করতেই পারো, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, এরপরে আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। ওকে, থ্যাংক ইউ। একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা পুরো পেজটার।